গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের পড়াবো ক্লাস 11 এর পদার্থবিদ্যার একটি চ্যাপ্টার স্থিতিস্থাপকতা। আজ হবে ডে 1, অর্থাৎ আজকেই কিন্তু এই চ্যাপ্টারের প্রথম দিন। তো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কাকে বলে? বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত করলে বস্তুটি তার পূর্বের আকার বা আয়তনে ফিরে আসে, তাকে বলে স্থিতিস্থাপকতা। মানে তুমি কি করছো? বাহ্যিক বল প্রয়োগ করছো, ওর আকার বা আয়তন পরিবর্তন করার চেষ্টা করছো। তো স্থিতিস্থাপক ধর্ম কি করছে? ওই কিন্তু ওর পরিবর্তনের চেষ্টাটাকে বাধা দিচ্ছে। ও কিন্তু ওর আকার বা আয়তন পরিবর্তন করতে দিতে চাইছে না। এবার তুমি বাহ্যিক বল প্রয়োগ করে মনে করো দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিয়েছো, একটা স্প্রিংকে টেনে লম্বা করেছো। বল প্রয়োগ করা ছেড়ে দাও, দেখবো আবার তার আগের অবস্থায় ফিরতে পারছে। তাহলে এই বল প্রয়োগ যখনই তুমি বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে পূর্বের অবস্থায় ফিরতে পারলো। প্রথমে বাধা দিচ্ছিল, বল প্রয়োগ না করলে আবার আগের অবস্থায় ফিরতে পারছে। এটাই কিন্তু স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা বোঝা গেল। এবার যদি তোমাকে কোশ্চেন করে যে দুটি বস্তুর মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক, বলো। তো তুমি দেখবে দুটি বস্তুর মধ্যে যার বাধা দেওয়ার ক্ষমতা বেশি। বাধা দেবে কখন? যখন আমি বল প্রয়োগ করে তার আকার বা আয়তনের পরিবর্তনের চেষ্টা করছি। এবার দেখছি যে এই বস্তুটা বেশি বাধা দিচ্ছে। তাহলে যার বাধা দেওয়ার ক্ষমতা বেশি হবে, অর্থাৎ যার আকার বা আয়তনের পরিবর্তন করতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে, সেই বেশি স্থিতিস্থাপক। যদি বলে রবার ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, সেক্ষেত্রে অ্যান্সার হবে ইস্পাত। কারণ আমি যদি সমান মাপের একটা রবার একটা ইস্পাত নিয়ে থাকি, সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে দেখা যায় রবারের থেকে ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়েছে বা ইস্পাত বেশি বাধা দিয়েছে। এই কারণে আমরা বলবো রবারের থেকে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা ধর্মের কিছু কিছু কারণে কিন্তু পরিবর্তন ঘটতে পারে। কি কি কারণে পরিবর্তন ঘটতে পারে? যদি কোনো ধাতুতে আমরা অপদ্রব্য মেশাই, সেক্ষেত্রে তার স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন ঘটে। নাম্বার 2, যদি আমরা ধাতুটাকে একটা নির্দিষ্ট উষ্ণতা থেকে বেশি উষ্ণতায় উত্তপ্ত করে ধীরে ধীরে ঠান্ডা করি, এই প্রসেসটাকে বলা হয় কোমলায়ন। সেক্ষেত্রেও কিন্তু স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে এক্ষেত্রে কি হয়? স্থিতিস্থাপকতা হ্রাস পায়। যদি উষ্ণতা বাড়ায়, সেক্ষেত্রেও কিন্তু স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন ঘটে। এক্ষেত্রেও কি হয়? স্থিতিস্থাপকতা হ্রাস পায়। যদি আমরা কোনো বস্তুকে বারবার বিকৃত করি, তো সেক্ষেত্রেও কিন্তু স্থিতিস্থাপকতা হ্রাস পায়। তাহলে কি কি কারণে হতে পারে? অপদ্রব্য মিশালে, একটা নির্দিষ্ট উষ্ণতা থেকে বেশি উষ্ণতায় উত্তপ্ত করে ধীরে ধীরে ঠান্ডা করলে। নাম্বার থ্রিতে কি বলছি? উষ্ণতা বাড়ালেও হতে পারে। নাম্বার 4 কি বলছি? বারবার বিকৃত করলে। এবার চলে আসি স্থিতিস্থাপকতার ব্যাপারে কত কিছু সংজ্ঞায়। প্রথম আসি পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে। পূর্ণ দৃঢ় অর্থাৎ এই বস্তুগুলো কেমন হয়? যে কোনো প্রকার আমি বল প্রয়োগ করলাম, যে কোনো বলেই দেখা যাচ্ছে ও বিকৃত হচ্ছে না, সেগুলো হচ্ছে পূর্ণ দৃঢ়। তো বাস্তবে কিন্তু পূর্ণ দৃঢ় বস্তু বলে কিছু হয় না। তবু আমরা উদাহরণস্বরূপ ধরে নিই যে কাঁচ, হিরে, এরা কিছুটা হলো পূর্ণ দৃঢ়। পূর্ণ স্থিতিস্থাপক সেগুলো কারা? আমরা বল প্রয়োগ করে বিকৃত করেছি, বল প্রয়োগ করা বন্ধ করে দিয়েছি, বস্তু ঠিক তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে, তাহলে সেগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। তবে মাথায় রাখতে হবে, পূর্ণ স্থিতিস্থাপক হতে গেলে কিন্তু আমি যে বল প্রয়োগ করেছি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমি বল প্রয়োগ করলে, ছেড়ে দিলে সেই আগের অবস্থায় ফিরতে পারবে। যদি আমি ওই সীমা লঙ্ঘন করে ফেলি, তাহলে বল প্রয়োগ করে ছেড়ে দিলে কিন্তু সে সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরবে না। তো যে সীমার মধ্যে আমাকে টানলে ছাড়লে ফিরে আসতে পারবে পুরোপুরি আগের অবস্থায়, সেই সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। দেখা যায় স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রায় সকল বস্তুই কিন্তু পূর্ণ স্থিতিস্থাপকের মতোই আচরণ করে। এবার আসি পূর্ণ প্লাস্টিক বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু। পূর্ণ প্লাস্টিক কারা? আমি টানলাম, টেনে ছেড়ে দিয়েছি, দেখছি ও আগের অবস্থায় ফিরছেই না, সেগুলো হচ্ছে পূর্ণ প্লাস্টিক।
আংশিক স্থিতিস্থাপক কোণগুলো? বাহ্যিক বল প্রয়োগ করে আমরা বিকৃত করেছি, ছেড়ে দিয়েছি, ফিরেছে কিন্তু সম্পূর্ণরূপে না, সেগুলো হচ্ছে আংশিক স্থিতিস্থাপক। এবার আসি পীড়ন কি, বিকৃতি কি সে ব্যাপারে। যখন আমরা একটা বস্তুকে মনে করো বল প্রয়োগ করছি, বল দুরকম হতে পারে, একটা প্রসারণ বল হতে পারে, একটা সংকোচন বলও হতে পারে। যখন এই বল প্রয়োগ করছি তখন যদি প্রসারণ বল হয় তাহলে কি হবে, বস্তুর মধ্যবর্তী যে অণুগুলো আছে, কণাগুলি আছে, তারা কি পরস্পর দূরে চলে যায়। আবার যখন সংকোচন বল প্রয়োগ করি তখন অণুগুলো পরস্পর কাছে চলে আসে। তাহলে এই যে কণাগুলি যে দূরে চলে যাচ্ছে বা কাছে চলে আসছে, অর্থাৎ কণাগুলি যে আপেক্ষিক সরণ হচ্ছে, আপেক্ষিক কিন্তু, কারণ বল প্রয়োগ করা ছেড়ে দিতে আবার আগের অবস্থায় ফেরে, এই জন্যই বলা হয়েছে আপেক্ষিক সরণ। তাহলে এই যে আপেক্ষিক সরণ হচ্ছে এটাকেই বলা হয় বিকৃতি। এই বিকৃতি আমরা কিভাবে পরিমাপ করি? যে পরিমাণ পরিবর্তন ঘটলো সেটাকে আমরা কি করি, সেটা বাই প্রাথমিক দ্বারা বিকৃতির পরিমাপ করা হয়। একটু ক্লিয়ার করে দিই। যেমন ধরো একটা দণ্ডকে তুমি টেনে লম্বা করেছো, কতটুকু বেড়েছে দণ্ডের দৈর্ঘ্য, ফলো করলে যে হ্যাঁ দৈর্ঘ্যটা এত পরিমাণ বেড়েছে। আগে দৈর্ঘ্য কত ছিল না, আগে দৈর্ঘ্য এটা ছিল। তাহলে ওই যে দৈর্ঘ্যের পরিবর্তন আর আগে কত ছিল, ওই দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। ওই রকম ভাবে যদি আয়তনের হয় তাহলে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, এর দ্বারা আমরা বিকৃতির পরিমাপ করে থাকি। তাহলে বিকৃতিতে কি করছি, পরিবর্তন বাই পূর্বেরটা। যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে বলি দৈর্ঘ্যের পরিবর্তন বাই পূর্বের দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্যের পরিবর্তনেও তো তুমি দৈর্ঘ্যের একক বসাবে, আর বাই প্রাথমিক দৈর্ঘ্য সেখানেও দৈর্ঘ্যের একক বসাবে। তাহলে তুমি উপরেও দৈর্ঘ্যের একক বসাচ্ছ, নিচেও দৈর্ঘ্যের একক বসাচ্ছ, তো দুটো দৈর্ঘ্যের একক কি হবে, কেটে যাবে। এই জন্য বিকৃতির কিন্তু কোনো একক থাকে না, বিকৃতি একটি এককবিহীন রাশি। পীড়ন কি? পীড়ন হলো আমরা যখন এই বাহ্যিক বল প্রয়োগ করলাম, ধরো প্রসারণ বলই প্রয়োগ করছি, তাহলে ওটা মনে করো ক্রিয়া। তাহলে কি হয়, বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে ওই প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন। তার মানে পীড়ন কিন্তু বল না, ঠিক একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বল। তাহলে বস্তুর যখনই আমরা বাহ্যিক বল প্রয়োগ করেছি তখন বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে, একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন। তাহলে পীড়ন মানে কি পেলাম, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের সিজিএস একক কি, ডাইন, ক্ষেত্রফল একক কি, সেমি স্কোয়ার। তাহলে পীড়নের সিজিএস একক আমরা কি পাবো, ডাইন পার সেমি স্কোয়ার। এসআইতে কি পাবো, নিউটন পার মিটার স্কোয়ার। তো পীড়নের মাত্রাও বার করতে পারবো। তাহলে পীড়ন মানে যেহেতু বল বাই ক্ষেত্রফল, তাহলে বলের মাত্রা কি, mlt-2, ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। তাহলে কত পাচ্ছি, ml-1t-2। তাহলে এটা আসলো আমাদের পীড়নের মাত্রা। এই পীড়নের মাত্রা আর চাপের মাত্রা দুটোই কিন্তু সমান, আবার পীড়নের একক চাপের একক সেম। এবার আসি হুকের সূত্র। তো হুকের সূত্রটা কি ছিল? হুকের সূত্র, বিজ্ঞানী রবার্ট হুক বলছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক হয়। তার মানে পীড়ন প্রপোর্শনাল টু হয় বিকৃতি। এবার যখনই আমরা ভ্যারিজিয়াস ইউজ করছি তার মানে কি করব, এখানে ইকুয়াল একটা কনস্ট্যান্ট আনবো। তাহলে লিখতে পারি পীড়ন ইকুয়াল টু ধ্রুবক গুণ বিকৃতি, বা পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু যে ধ্রুবক পেলাম, এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এই ধ্রুবককে আমরা কি বলছি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ভর করে পদার্থের প্রকৃতির উপর। আবার
উষ্ণতার সাথেও কিন্তু নির্ভরশীল। কিরকম? উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু হ্রাস পায়। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক ৩ রকম হয়। ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর একটা হলো দৃঢ়তা গুণাঙ্ক। তো এ সম্পর্কে ডিটেলসে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আরো দু একটা জিনিস এই ভিডিওতে আলোচনা করে নিচ্ছি, সেটা হলো কি অসহভার ও অসহপীড়ন। অসহভার কি জিনিস? অসহ মানে সহ্য করতে পারে না এমন। তো মনে করো আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি, ভালো কথা। বল প্রয়োগ করে একটা বলেছিলাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি বল প্রয়োগ করে যদি ছাড়ো তাহলে সে আগের অবস্থায় ফিরতে পারবে। এখন তুমি কি করেছো? সীমার বাইরেও বল প্রয়োগ করেছো, তাহলে ছেড়ে দিলে দেখবে আগের অবস্থায় ফিরছে না, একটু হলেও বিকৃত হয়ে যাচ্ছে। এরপরেও তুমি তাতেও খুশি না, তুমি আরো বল প্রয়োগ করছো, আরো বল প্রয়োগ করছো, করতে করতে একসময় দেখবে যে যদি কোনো তার নিয়ে কাজটা করবে, স্প্রিং নিয়ে কাজ করো, তাহলে দেখবে সেটা একসময় ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তাহলে ওই যে ভার প্রয়োগের জন্য ওটা ছিঁড়ে গেল, ভেঙে গেল, সেটাই হচ্ছে অসহভার, মানে যেটা ও সহ্য করতে পারেনি। আর ওই অসহভারের জন্য বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে সেটাই হয়েছে অসহপীড়ন। এই ভিডিওতে আর একটা লাস্ট টপিক আলোচনা করব। আমরা যখন বল প্রয়োগ করব সেটা কখনো কখনো অবিলম্ব ভাবেও হতে পারে, কখনো কখনো মনে করো তির্যক ভাবেও হতে পারে। একটা বস্তুর উপর আমি তির্যক বল প্রয়োগ করেছি এইভাবে, তো এটা আমার ক্রিয়া। তো বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, আর একক ক্ষেত্রফলে সেই প্রতিক্রিয়া বলকেই আমরা বলি পীড়ন। তাহলে ক্রিয়ার বিপরীত সৃষ্টি হবে সেটা, তাহলে এই মনে করো প্রতিক্রিয়া বলটা ক্রিয়ার বিপরীত সৃষ্টি, তাহলে এটা হয়েছে পীড়ন। এখন যদি আমি এটাকে একটু কমিয়ে নিই লাইটটা, যদি আমি এটাকে দুটো উপাংশে বিভাজন করি তাহলে একটা উপাংশ যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে। তো সেই উপাংশ দুটি আমি ওখানে শো করছি না, তাহলে একটা মনে করো এই, আর এটা দেখাচ্ছি কোথায়? এইখানে। কারণ ভেক্টরের নিয়ম অনুযায়ী পীড়নের দিকটা তো আমি এটা, সেটাকে আমি মনে করো এইটাকে এখানে ডিরেকশন শো করলাম, এই পীড়নটা। তাহলে তার একটা কম্পোনেন্ট এই আর একটা এই। এটাকে বলা হয় অভিলম্ব পীড়ন। দেখো তলের সাথে কিভাবে আছে? অভিলম্ব ভাবে আছে। আর এটাকে বলে স্পর্শকীয় পীড়ন। যখন বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয় বা আয়তনের পরিবর্তন হয় তখন এই অভিলম্ব পীড়নের সৃষ্টি হয়। আর যখন বস্তুর আকৃতির পরিবর্তন হয় তখন এই স্পর্শকীয় পীড়নের সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, সেখানে আলোচনা করব ইয়ং গুণাঙ্ক নিয়ে।